করোনা টিকার সুষম বণ্টন হয়নি। জাতিসংঘের উদ্বোধনী ভাষণে অভিযোগ মহাসচিবের। যোগ দিলেন শেখ হাসিনা। একাধিক দ্বিপক্ষীয় বৈঠক। ৫% নিচে করোনা শনাক্ত, ২৬ প্রাণহানি। বিমানবন্দরে পিসিআর ল্যাবেই হবে পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ১৭ অক্টোবর। এবার দলের নির্বাহী কমিটির সঙ্গে বিএনপি হাইকমান্ডের বৈঠক। আন্দোলন জোরদারের প্রত্যয়। বিএনপি আস্থা হারিয়েছে বলছে আওয়ামী লীগ। ধানমন্ডি থানার মামলায় ইসরায়েলের সিইও রাসেল একদিনের রিমান্ডে। স্ত্রী শামীমা কারাগারে। আরও ২ মামলায় জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর। রাজপথে লক্কর ঝক্কর বাসের দাপট। দায়সার অভিযান। ধর্মঘটে ট্রাক কভার্ড ভ্যান শ্রমিকরা। ৭ ঘণ্টা পর টঙ্গীতে রেল চলাচল স্বাভাবিক। আফগান ছাত্রীদের স্কুল নিষিদ্ধ ইসলামিক নয় বলছে পাকিস্তান। তৃতীয়বার কানাডায় প্রধানমন্ত্রী হচ্ছেন ট্রুডো। ভোটে এগিয়ে। এবং বিসিবি নির্বাচনে জিতলেও প্রেসিডেন্ট হতে চান না নাজমুল হাসান পাপন। থাকছে না কোনো প্যানেল। শিরোপা জয়ের আনন্দ উদযাপন বসুন্ধরা কিংসের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছি পুরো সংবাদে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘের ৭৬তম অধিবেশন। এবারের অধিবেশনে মূল আলোচ্য বিষয় হিসেবে প্রাধান্য পেয়েছে কোভিড-19 এবং বৈশ্বিক জলবায়ু। উদ্বোধনী ভাষণে মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস করোনা মোকাবেলায় টিকার সুষম বণ্টন হয়নি বলে হতাশা ব্যক্ত করেন। আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যুক্তরাষ্ট্র নতুন করে আর শীতল যুদ্ধ চায় না। বিশ্বের ঐক্যের ওপরও জোর দেন তিনি। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। করোনা মহামারীর কারণে গেল বছর জাতিসংঘের ৭৫তম অধিবেশন অনুষ্ঠিত হয় ভার্চুয়ালি, কিন্তু এবারের চিত্র ভিন্ন। ভাইরাসের প্রকোপ কমায় এবং বেশিরভাগ দেশেই টিকাদান কর্মসূচি কার্যকর হওয়ায় নিউ ইয়র্কের জাতিসংঘ কার্যালয়ে রাষ্ট্র ও সরকার প্রধানরা এবার হাজির হয়েছেন সশরীরে। জাতিসংঘের ৭৬তম অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হয় মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের ভাষণের মধ্য দিয়ে। করোনা মোকাবেলায় টিকার অসম বণ্টন হয়েছে উল্লেখ করে গুতেরেস একে অনৈতিক ও অশ্লীল বলে ব্যাখ্যা দেন। বিশ্ববাসী এ বিষয়ে ফেল করেছে বলে মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের জীবদ্দশায় সবচেয়ে বড় ধরনের সংকটের মুখোমুখি হচ্ছে। এই প্রলয়ঙ্করী চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ব নেতাদের সজাগ হতে হবে। অবিশ্বাস ও ভুল তথ্যের ঢেউ মেরুকরণ তৈরি করছে, যা শীতল যুদ্ধের ভয়াবহতার চেয়ে কম হবে না। At the same time, another disease is spreading in our world today. উদ্বোধনী দিনে প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও বক্তব্য রাখেন আরো কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধান। বাইডেন জানান যুক্তরাষ্ট্র নতুন করে কোনো শীতল যুদ্ধ চায় না। চীনের সঙ্গে সম্পর্কের ইঙ্গিত করেই একথা বলেন তিনি। যুক্তরাষ্ট্র যে কোনো দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত। যারা এগিয়ে আসবে তারা ভিন্ন মতাবলম্বী হলেও বর্তমানে এই সিদ্ধান্তমূলক দশকে সবাইকে একযোগে কাজ করতে হবে। আর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র নিরলস কূটনীতির এক নতুন যুগের সূচনা করেছে। ৭৬তম এ অধিবেশন চলবে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। মূল অধিবেশন ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকও চলবে। নাহিদ জিহান, নিউজ 24। জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনের প্রথম দিনে উচ্চ পর্যায়ের আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরে অধিবেশনে যোগ দেন তিনি। সারা বিশ্বের রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে সাধারণ পরিষদের অধিবেশন ২১ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন ২৪ সেপ্টেম্বর। এদিকে কুয়েতের প্রধানমন্ত্রী সাবাহ আল খালিদ আল সাবাহর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেনের সঙ্গেও বৈঠক করেন তিনি। জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনেই বৈঠক হয়। বৈঠকে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে সরকার প্রধানদের মাঝে আলোচনা হয়।
বিশ্বের নারী নেতাদের নেটওয়ার্ক গঠনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নারী পুরুষের বৈষম্য দূর করতে এই উদ্যোগ শক্তি হিসেবে কাজ করবে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত এক বৈঠকে এই আহ্বান জানান তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির আহ্বানে বিশ্বের নারী রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়। নারী ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের 7ম অবস্থানে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিঙ্গ সমতা অর্জনে 3টি সুনির্দিষ্ট প্রস্তাব দেন। এতে নারী ক্ষমতায়নে উপদেষ্টা বোর্ড গঠনের প্রশংসা করে তিনি বলেন, এই উদ্যোগকে স্থানীয়করণ করা জরুরি। সেই সঙ্গে বিশ্বজুড়ে নারী নেতৃত্বাধীন সংগঠনগুলোকে রাজনৈতিক ও আর্থিক সহায়তার প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। কোভিড-19 পরিস্থিতি থেকে স্থায়ীভাবে উত্তরণ নিশ্চিত করে 2030 সালের মধ্যে টেকসই লক্ষ্যমাত্রা অর্জন করতে বৈশ্বিক রোডম্যাপ প্রণয়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে টেকসই উন্নয়নের ওপর 9ম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে এই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারী থেকে টেকসই উত্তরণের ওপরই নির্ভর করছে এসডিজির সাফল্য। শাহ আলী জয়ের প্রতিবেদন। টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় নিউ ইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড দেয় এসডিজি গ্লোবাল সলিউশন। এ সময় টেকসই উন্নয়নের উপর আয়োজিত জাতিসংঘের বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী, যেখানে শেখ হাসিনাকে উল্লেখ করা হয় ক্রাউন জুয়েল হিসেবে। সম্মেলনে বিশ্ব বরেণ্য মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি সাকস প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, 2015 থেকে 20 এই 5 বছর অগ্রগতির বেশিরভাগ সূচকেই প্রথম হয়েছে বাংলাদেশ। Bangladesh came first in the world in most progress between 2015 and 2020. জবাবে শেখ হাসিনা বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করতে এমন পদক্ষেপ প্রয়োজন যাতে কেউ পিছিয়ে না পড়ে। Leaving no one behind is a key part of the SDGs. We will continue our efforts in the march towards progress and prosperity so that no one is left behind. করোনা মহামারী প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, করোনা প্রতিরোধে বৈশ্বিক উদ্যোগের বিকল্প নেই। The success of SDGs now depends on sustainable recovery from the pandemic. The call of the hour and with real urgency is to ensure vaccines for everyone, everywhere. There are many poor countries, they cannot buy vaccines, so it should make available to them. এর আগে জাতিসংঘ সদর দপ্তরের বাগানে জাতির জনকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে একটি হানি লোকাস্ট গাছের চারা রোপণ করেন শেখ হাসিনা। একই সঙ্গে জাতির পিতাকে উৎসর্গ করে তার বাণী সম্বলিত একটি বেঞ্চও উদ্বোধন করেন তিনি। চমৎকার একটা জায়গায় এই চেয়ার উৎসর্গ করা হলো এবং একটা বৃক্ষ রোপণ করা হলো, যেটা 100 বর্ষের উপর এই বৃক্ষটা টিকে থাকবে এবং শান্তির বারতাই বয়ে বেড়াবে। শান্তির সন্ধানেই তিনি সবসময় ছিলেন, তিনি সবসময় শান্তির জন্যই সংগ্রাম করেছেন। সোমবার জাতিসংঘ সদর দপ্তরে জলবায়ু পরিবর্তন ইস্যুতে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের ক্ষতি এবং চলমান বৈশ্বিক জরুরি অবস্থা মোকাবেলায় বিশ্ব নেতাদের সাহসী এবং শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এবারে করোনা আপডেট। মামা, মাঝখানের সিট রাখলে ফাঁকা, সবার হইব ভালো থাকা। আমার সিটে বসছি আমি, আর আপনি করেন বাড়াবাড়ি। উস্তাদ, থামান গাড়ি, থামাইতে হইব মহামারী। নিয়ম মেনা সবাই একসাথে করোনা ঠেকায়। 6.5 মাস পর দেশে করোনা শনাক্তের হার 5-এর নিচে নামলো। এর আগে শনাক্তের হার কম ছিল গেল 7 মার্চ। গতকালের মতো আজও 26 জনের মৃত্যু হয়েছে, যা প্রায় 4 মাসের মধ্যে সর্বনিম্ন। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি দেশের সবাইকে টিকা কার্যক্রমের আওতায় এনে সংক্রমণের হার নিয়ে আসতে হবে শূন্যের কোটায়। ফাতেমা কাউসারের প্রতিবেদন।
গেল বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে আসে। চলতি বছরের শুরুতেও করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণেই ছিল। তবে গেল মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবারও বাড়তে থাকে। সরকারও পরিস্থিতি বিবেচনায় লকডাউনের সিদ্ধান্ত নেয়। কিছুটা সুফল মিলে শনাক্ত কিংবা মৃত্যুর হার কমায়। এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে সারা দেশের স্কুল কলেজ। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় 201 দিন পর 21 সেপ্টেম্বর করোনার সর্বনিম্ন সংক্রমণের হার রেকর্ড করা হয়েছে, যা 5% নিচে। আমাদের এই কমার হারটা আরো কমাতে হবে এবং আমাদের এই মৃত্যুর হারটা আরো কমাতে হবে এবং ঠিক আমাদের হারটা এই সংক্রমণের হারটা আমাদের আরো কমিয়ে আনতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই সংক্রমণের হার নিয়ে আসতে হবে শূন্যের কোটায়। সেই প্রেক্ষাপটে আমাদের যানবাহন গণপরিবহন দোকানপাট শিক্ষাঙ্গন সর্বক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং জনসাধারণকে দ্রুত ভ্যাকসিনেশনের আওতায় আনতে হবে। এই ভ্যাকসিনেশনের ধারাবাহিকতা চলতে থাকলে এবং সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে সংক্রমণ আরো কমে আসবে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 26 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট 27,277 জন। নতুন করে 1,562 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 15,45,800 জন। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসী শ্রমিকদের বিদেশ যেতে র্যাপিড পিসিআর ল্যাব স্থাপনের জায়গা পাওয়া যাচ্ছে না বিমানবন্দরে। এ নিয়ে সমন্বয়হীনতায় দুই মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণমন্ত্রী বলছেন, বিমানবন্দরের পার্কিংয়ে ল্যাব তৈরি হতে সময় লাগবে বলে টার্মিনালের ভেতরে আরটিপিসিআর ল্যাব দিয়ে আপাতত করোনা পরীক্ষা। বিমানবন্দরে ল্যাবের জন্য জায়গা খুঁজে বের করা স্বাস্থ্যমন্ত্রীর কাজ নয় বলে জানিয়েছেন জাহিদ মালেক। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। মঙ্গলবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতগামী শ্রমিকদের করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের কার্যক্রম পরিদর্শনে আসেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। সিভিল এভিয়েশনের নির্ধারিত পার্কিং লটে ল্যাব স্থাপন সময় সাপেক্ষ বলে পরে টার্মিনালের ভেতরে জায়গা নির্ধারণ করেন দুই মন্ত্রী। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, র্যাপিড পিসিআর ল্যাব স্থাপন হওয়ার আগ পর্যন্ত কাজ চলবে টার্মিনালের অভ্যন্তরে আরটিপিসিআর ল্যাব দ্বারাই। আজকে মোটামুটি আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে যারা যারা অফার দিবে বা যারা যারা কমিটমেন্ট করবে তাদের আমরা র্যাপিড পিসিআর আমরা বসাবো। তো আমরা ওদেরকেও বলবো কি আসেন, নিয়ে আসেন। আরটিপিসিআর দিয়েই শুরু হবে আর বাকিটা পরে দেখা যাবে। পরিদর্শন শেষে 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, বিমানবন্দরের ল্যাবের জন্য জায়গা খুঁজে দেয়া তার কাজ নয়। ল্যাবের জায়গাও দেখাই দেওয়া হয় না যেখানে ল্যাব বসাবে। আজকে সেটা আমরা সবাই মিলে সমাধান করে দিয়ে আসলাম। আজকে ল্যাব যে আমি নিজে দেখা, মন্ত্রী যায় ল্যাবের কোন জায়গায় ল্যাব বসবে এটা দেখার কথা না। এরই মধ্যে ল্যাব স্থাপনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে 7টি প্রতিষ্ঠানকে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ যে আরটিপিসিআর ল্যাব বসাবে তা অনুমোদন বিষয়ে যোগাযোগ করতে হবে সিভিল এভিয়েশনকেই। সকলকে ধন্যবাদ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবার ডেঙ্গু পরিস্থিতির খবর। দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 246 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকাতেই 211 জন ও ঢাকার বাইরের হাসপাতালে 35 জন রোগী। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তর এই তথ্য জানিয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 16,222 জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 59 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে 1031 রোগী ভর্তি আছেন। আগামী 17 অক্টোবর এই ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে গুচ্ছভুক্ত 20টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা। 24 অক্টোবর বি ইউনিট এবং 1 নভেম্বর সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার গুচ্ছভুক্ত সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সমন্বয়ে গঠিত কোর কমিটি 10ম সভায় এই সিদ্ধান্ত হয়। নির্ধারিত দিনসমূহে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দেশে কেউ ভালো নেই দাবি করে সরকার হটানোর আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার নির্বাহী কমিটির সঙ্গে বৈঠকে বসে বিএনপির হাইকমান্ড দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন মির্জা ফখরুল। এর আগে দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কৃষক দলের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে বৈঠক হয়। ফখরুল বলেন, বাংলাদেশের কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত, তারা উৎপাদিত পণ্যের মূল্য পান না। ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীদের দায়িত্ব নিজেদেরকে সংগঠিত করে ঐক্য সৃষ্টি করা, এর কোনো বিকল্প নেই। যারা কৃষকদের অতীতে করেছেন তাদেরকে সঙ্গে নিয়ে যেন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় এবং সবাইকে নিয়ে যেন কাজ করা হয়। তারা এই দেশে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট শেখ হাসিনার নেতৃত্বে জবরদখল করে ক্ষমতা দখল করে আছে, তাদেরকে সরানোর জন্য তারা তাদের ভূমিকা রাখবে। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কথা শুনলে মনে হয় দেশে একমাত্র তারাই গণতন্ত্রের ধারক বাহক। তিনি আরো বলেন, বিএনপি চর্চা করে দ্বৈত নীতি, এ কারণে তাদের প্রার্থীদের ওপর ভোটারদের আস্থাহীনতা তৈরি হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপির কথা শুনলে মনে হয় দেশে একমাত্র তারাই গণতন্ত্রের ধারক বাহক এবং রক্ষক। যে দলের মহাসচিব নির্বাচিত হয়ে সংসদে যান না, অথচ জনগণের অধিকারের কথা বলেন, এ থেকে বোঝা যায় তাদের কথাও কাজে মিল নেই। আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর আরও 2 মামলায় জামিন পেয়েছেন। ঢাকার মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস মঙ্গলবার এ জামিন মঞ্জুর করেন। গুলশান থানার বিদেশি মদ উদ্ধার এবং পল্লবী থানার প্রতারণা সংক্রান্ত পৃথক 2 মামলায় আদালত আসামি হেলেনা জাহাঙ্গীরের জামিন মঞ্জুর করেছেন। তিনি এখন গুলশান থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে আছেন। ধানমন্ডি থানার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ভ্যালির CEO মোহাম্মদ রাসেলকে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। তবে রাসেলের স্ত্রী শামিমা নাসরিনকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এই আদেশ দেন। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। 3 দিনের রিমান্ড শেষে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামিমা নাসরিনকে আদালতে নেওয়ার দিন থাকায় মঙ্গলবার সকাল থেকেই আদালত পাড়ায় জড়ো হন গ্রাহক ও বিনিয়োগকারীরা। তারা রাসেল ও শামিমার মুক্তির দাবিতে মানববন্ধন করেন। পরে পুলিশের বাধার মুখে তারা ছত্রভঙ্গ হয়ে যান। বেলা 1:30টার দিকে রাসেল ও শামিমাকে আদালতে হাজির করা হয়। জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। অন্যদিকে ধানমন্ডি থানায় আরেক গ্রাহকের করা প্রতারণার মামলায় তাদের 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি নিয়ে ইভ্যালির CEO রাসেলকে 1 দিনের জন্য রিমান্ড মঞ্জুর করেন আদালত, আর চেয়ারম্যান শামিমার বিরুদ্ধে রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। মামলার মূল রহস্য উদ্ঘাটন করার জন্য 7 দিনের পুলিশ রিমান্ড চেয়েছিল আয়ু সাহেব। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে রাসেলকে 1 দিনে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে, আর যে নাসরিনের রিমান্ডের আবেদন নামঞ্জুর এবং উভয়ের জামিন আবেদন নামঞ্জুর। লাখ লাখ মানুষের সাথে পণ্য বিক্রির নামে প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করায় তাদের অধিকতর জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে এ বিষয়ে কোনো কথা বলেননি আসামি পক্ষের আইনজীবীরা। মূল ঘটনা যেটা সেটা তদন্ত করার জন্য, সঠিক ঘটনা উদ্ঘাটনের জন্য রিমান্ডের প্রয়োজন। গেল 19 সেপ্টেম্বর ইভ্যালির চেয়ারম্যান রাসেল ও তার স্ত্রী শামিমা সহ 20 জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন ভুক্তভোগী গ্রাহক কামরুল ইসলাম। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সীমান্ত পেরিয়ে আসছে অস্ত্র। নদীতে পানি বাড়লে আরও বাড়ে অস্ত্র কারবারিদের তৎপরতা। এজন্য ব্যবহার করা হয় দেশের 30টি রুট। অস্ত্র চোরাচালান রোধে বিজিবির সঙ্গে যৌথ অপারেশনের পরিকল্পনা করছে র্যাব। হালনাগাদ করা হচ্ছে অস্ত্র ব্যবসায়ীদের তালিকাও। রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী শাহেদ।
দুই প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে নানা কৌশলে অবৈধ অস্ত্র ঢোকে বাংলাদেশে। এজন্য ব্যবহার করা হয় স্থল ও জলপথের 30টি রুট। সাম্প্রতিক সময়ে অস্ত্রের কয়েকটি চালানের নাগাল পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নদীতে পানি বাড়লে চক্রটি বেশি তৎপর হয় বলছে আইন শৃঙ্খলা বাহিনী। চাঁপাইনবাবগঞ্জ, বেনাপোল এবং কক্সবাজার এই 3টা রুট থেকে কিন্তু আমাদের ম্যাক্সিমাম অস্ত্রগুলো আসে। আপনি যদি দেখেন যে ট্র্যাডিশনালি আমাদের জেনারেলি আমরা এই ব্যাটালিয়নে 8টা 9টা এরকম করে আমরা মাসে অস্ত্র উদ্ধার করতে পারি। নদীপথে খুব সহজভাবে তারা যে কোনো দিকে মুভ করতে পারে, আর তাদেরকে ওই টোটাল বর্ডারিং এলাকা যেটা আছে সবটুকু এলাকায় কিন্তু পানিতে ভারতের সঙ্গে মানে সীমান্তের যে স্থলপথ সেটা ডুবে যায়। তো এই কারণে তাদের একটু সুযোগ বেশি হয়। সম্প্রতি র্যাবের হাতে অস্ত্রের একটি বড় চালান আটক হয়েছে। র্যাব বলছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর হয়ে এসব অস্ত্র চলে যায় ঢাকায়। সীমান্ত পেরিয়ে এসব অস্ত্রের চালান আসা বন্ধে বিজিবির সঙ্গে যৌথ অপারেশনের পরিকল্পনা র্যাবের। আর পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলছেন সীমান্তে মূল দায়িত্ব বিজিবির। বর্ডার এলাকা সিকিউর করার মূল দায়িত্ব হলো বিজিবির। তারাই বর্ডার এলাকাটাকে সিল করে দেবে, বর্ডার এলাকায় কোনো ক্রাইম হলে সেটা দেখবে এবং অস্ত্র মাদক যে কোনো কিছু আসুক না কেন এই ট্রেসপাসগুলো বন্ধ করার দায়িত্ব বিজিবির। তাদের সাথে যদি যৌথ অপারেশন করা যায়, তাদের ইনফরমেশন আমাদের ইনফরমেশন যদি ম্যাচ করে, তাহলে আমরা একসঙ্গে যৌথ অপারেশন করতে পারি। অস্ত্রের চোরাচালান রোধে গডফাদার ও বহনকারীদের তালিকা হালনাগাদ করছে র্যাব। আর অস্ত্র চোরাচালানের উদ্বেগজনক কোনো তথ্য নেই বলছেন রেঞ্জ ডিআইজি। আশা করছি ইনশাআল্লাহ আমরা যেভাবে এর আগেও কাজ করেছি আমরা সেভাবে কাজ করতে পারবো এবং আমাদের এলাকা থেকে অস্ত্রের চালান আমরা হয়তো ম্যাক্সিমামই ঠেকাই দিতে পারবো। কোনো রিকভারি কিংবা অ্যালার্মিং কোনো চালান এসে আমাদের দেশে প্রবেশ করছে এই ধরনের তথ্য আমাদের কাছে নাই। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সতর্ক আছে। অবৈধ অস্ত্রগুলো কয়েক দফা হাত বদলে বড় শহরগুলোতে পৌঁছায়। মাঝখানে লেনদেন হয় মোটা অঙ্কের টাকা বলছে আইন শৃঙ্খলা বাহিনী। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। ফিটনেস নেই তবুও রাজপথে চলার যোগ্য নয়, তারপরেও চলছে। বলছি রাজধানীর রাজপথ দাপিয়ে বেড়ানো লক্কর ঝক্কর গণপরিবহনের কথা। গাড়ির বেহাল দশা হলেও ফিটনেস সনদ থাকায় এসবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানান কর্মরত পুলিশ সদস্যরা। তবে বিআরটিএ বলছে এমন বাস যাতে রাজপথে চলতে না পারে সেজন্য চলছে তাদের নিয়মিত অভিযান। ইমদাদুল হক মিন্টুর ক্যামেরায় নাইমল চিকোর প্রতিবেদন। প্রতিদিন রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হাজার হাজার মানুষ নির্ভর করেন বাসের ওপর। রাজধানীর 193টি রুটে যাত্রী নিয়ে প্রতিদিন চলে 5000-এর বেশি বাস। রাজধানীতে চলা বাসগুলোর একটা অংশের এরকম বেহাল দশা। কোনো বাসের জানালার কাঁচ ভাঙা, কোনোটির হেডলাইট, সিগন্যাল লাইট নেই, আবার কোনো বাসের সিট করছে নড়বড়, খুলে পড়েছে গাড়ির বডির বিভিন্ন অংশ, কোনোটির রং চটেছে বহু আগেই। এখানে হাত কেটে যাওয়ার, মুখ কেটে যাওয়ার, বিভিন্ন সময় গাড়ি হাত ব্রেক করে, সেই সময় অনেক বড় বিপদ ঘটতে পারে। পার্টসগুলো আছে যে ভাঙা আছে সাইড দিয়ে, এই গাড়িতে চলাটা রিস্ক। পুলিশ বলছে রাজধানীতে ফিটনেস ছাড়া গাড়ির সংখ্যা এখন 20 থেকে 30%। এরপরও এসব বাসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন তারা। তবে ফিটনেস সনদের মেয়াদ থাকায় আইনি ব্যবস্থা নিতে খানিকটা হিমশিম খেতে হয় তাদের। কাগজ চেক করি তখন মোস্ট অফ দ্য গাড়ি যেহেতু ফিটনেস আছে, তো সেই ক্ষেত্রে তো আমরা তাকে মামলা দিতে পারি না। পরিবহন চালকরা জানান গাড়ি মেরামত করে ফিটনেস সনদ নেওয়া হয়, এরপর যাত্রী নেওয়ার তাগিদে মাস তিনেক না যেতেই গাড়ির দশা হয় বেহাল। গাড়ি দেখাইতে হয় স্যার, দুইটা কালকে দেখাইতে দিছি, ওই দুটার ফিটনেস করতে গাড়ি দুটোটা আটকা। কম্পিটিশনে চলে অন্যান্য গাড়িগুলোর সাথেই হয় আর কি, ঘষাঘষি অনেক সময় হয়ে যায়। বিআরটিএ বলছে ফিটনেস সনদ দেওয়ার পরও প্রতিদিন রাজধানীর বিভিন্ন রুটে 9টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। যে সমস্ত গাড়ির কাগজপত্র হালনাগাদ না করে বা আনফিট গাড়ি রাস্তায় চলাচল করছে সেই সমস্ত গাড়িকে নিয়মিতভাবেই আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছি, জেল জরিমানা সহ গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠাচ্ছি। বিআরটিএর তথ্য বলছে গেল বছর শুধু রাজধানীতেই প্রাইভেট কার, বাস, ট্রাকের 4,79,350টি গাড়ির ফিটনেসের সনদ দেওয়া হয়েছে, যার মধ্যে রাজধানীর বিভিন্ন রুটে চলছে 5000-এর বেশি বাস। এসব গাড়ির ফিটনেস সনদ ডিজিটাল মাধ্যম সহ চোখে দেখেও দেওয়া হয়। তাই দেখে নয়, ফিটনেস পরীক্ষার পুরো প্রক্রিয়াকে অটোমেশনের আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। রাজধানীর উত্তরার প্যারাডাইস টাওয়ারে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে 7 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ সোমবার রাতে রাজধানীর ডেমরা ও কুমিল্লা জেলার কান্দির পাড় থেকে তাদের গ্রেপ্তার করে। পুলিশ জানায়, সুউচ্চ টাওয়ার টার্গেট করে চক্রটি কৌশলে রাতে চুরি করে সটকে পড়ত।
এর আগে তারা চট্টগ্রাম বন্দর থানায় অনেক চুরির ঘটনায় সম্পৃক্ত ছিল। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। গত 11 জুন উত্তরের প্যারাডাইস টাওয়ারের 8ম তলায় রাতের ছবি এটি। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় সুকৌশলে 3 ব্যক্তি ভবনে প্রবেশ করেন। এরপর দীর্ঘ সময় সিঁড়ির কাছে তারা অবস্থান নেন। ভবন জুড়ে মানুষের চলাচল শূন্যে নামার পর ভবনের 8ম তলায় গোল্ডেন টাচ ইম্পোর্ট আইএনসি অফিসে চুরি করেন। এই ঘটনায় 13 সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়। এরপর ডিবি পুলিশ সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করে। প্রযুক্তির সহায়তা রাজধানীর ডেমরা, কুমিল্লার কান্দিরবাগ থেকে 7 জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। ক্ষেত্রগুলো হলো সুউচ্চ ভবনের। গ্রেপ্তারকৃতরা চুরির ঘটনা স্বীকার করেছে জানিয়ে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, সংঘবদ্ধ চক্রটি রাজধানীর অনেক সুউচ্চ টাওয়ারে বিভিন্ন অফিসে চুরির ঘটনায় সম্পৃক্ত। তারা আগে এগুলা রেকি করে অন্তত অনুমান করে যে অফিসে কিছু টাকা পয়সা থাকতে পারে, সেই টাকা পয়সা, নগদ টাকা পয়সা তারা চুরি করে থাকে। এটাই তাদের কৌশল। তো এভাবে তারা অনেকগুলো ঘটনা ঢাকা শহরে ঘটেছে। আমরা এই গ্রুপকে ধরার পরে 60টি মামলা, তদন্তাধীন মামলা যেগুলো ক্লু পাওয়া যায়নি ইতিপূর্বে, সেগুলো উদ্ঘাটন হয়েছে ইতিমধ্যে। আগে চট্টগ্রামের বন্দর থানার এলাকায় বড় বড় সব চুরির সঙ্গে জড়িত ছিলেন তারা। চুরির উদ্দেশ্যে লকডাউনের সময় ঢাকা আসেন তারা। গ্রেফতারকৃতদের নেতা জামালের বিরুদ্ধে 14টি চুরির মামলা রয়েছে বলে জানায় পুলিশ। তাদের বিরুদ্ধে আমরা সাজা ওয়ারেন্টও পেয়েছি। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। সে 10 বছরের। এবার দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে টুকরো খবর। লক্ষ্মীপুরে বর্ধিত সভাকে কেন্দ্র করে যুবলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পদপ্রত্যাশী নেতাদের সমর্থকরা লক্ষ্মীপুর রামগঞ্জ সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। এ সময় জেলা যুবলীগের শীর্ষ পদপ্রত্যাশী রূপম ও বাবর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনাকে কেন্দ্র করে শহরে উত্তেজনা বিরাজ করছে। পণ্যবাহী পরিবহন মালিক শ্রমিকদের ধর্মঘটে দেশের বিভিন্ন জেলা থেকে জরুরি পণ্য পরিবহনও বন্ধ হয়ে গেছে। অগ্রিম আয়কর বাতিল সহ 15 দফা দাবিতে 72 ঘন্টার ধর্মঘট শুরু হয় মঙ্গলবার সকাল 6টায়। এই ধর্মঘটের আওতায় কাভার্ড ভ্যান, ট্রাক, লরি, প্রাইম মুভার সহ পণ্য পরিবহনে যুক্ত সব গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সিলেটে নিজ বাড়ির ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় 2 বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিবারের সদস্যরা ঘটনাটিকে আত্মহত্যা বললেও তাদের বক্তব্য অসঙ্গতিপূর্ণ বলে মনে করছে আইন শৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ছয় ধরনের সঞ্চয়পত্রের সুদ হার কমিয়েছে সরকার। তবে যারা নতুন করে সঞ্চয়পত্র কিনতে চান, শুধু তাদের জন্য প্রযোজ্য হবে এটি। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে বিষয়টি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এতে জানানো হয়েছে, যাদের বিনিয়োগ 15 লাখ টাকা বা তার বেশি, তাদের জন্য সুদের হার কিছুটা কমে আসবে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় 5 বছর মেয়াদী পারিবারিক সঞ্চয়পত্রে 11.53% সুদ দেয় সরকার। যেখানে নতুন নিয়মে কেউ 15 লাখ টাকার বেশি বিনিয়োগ করলে তার সুদ হার নেমে আসবে 10.50%। তবে ডাকঘর সঞ্চয় ব্যাংক, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড কিংবা ইনভেস্টমেন্ট বন্ডের ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। এবার প্রবাসের খবর। সালে করোনা পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশিদের হজ পালনের সুযোগ দিতে পারে সৌদি সরকার। এ লক্ষ্যে আগাম সৌদি আরব সফর করে জেদ্দা, মক্কা ও মদিনায় বাংলাদেশের 3টি হজ মিশন পরিদর্শন করেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সঙ্গে এক মতবিনিময় সভায় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, নিবন্ধিত হজ যাত্রীদের পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকলে 2022 সালের হজ যাত্রার আগে নবায়নের ব্যবস্থা নেওয়া হবে। তবে হজের খরচ কমার কোনো সম্ভাবনা নেই। আরও জানান, হজ মিশনে আইটি সেক্টরে দক্ষ ব্যক্তিদের সৌদি আরবের হজ মিশনে পাঠানো হবে।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান সহ বিভিন্ন দেশের 28টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে কুয়েতে এশিয়ান ডেজার্ট লিগ ক্রিকেট টুর্নামেন্ট। এতে তৃতীয় শিরোপা জয় করেছে প্রবাসী বাংলাদেশিদের দল বাংলাদেশি জিলিপ প্রবাসী ক্লাব। টুর্নামেন্টে প্রথম শিরোপা জয়ী ভারতের দল ইকোভার্ট FM রানার আপ হয়েছে কুয়েত সুইডিশ। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশের সভাপতিত্বে আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। সেই সময় কুয়েত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর আবুল হোসেন, প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ সহ প্রবাসীরা উপস্থিত ছিলেন। নারীদের শিক্ষা বন্ধ করা ইসলামিক নয়। আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার বিবিসির সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেন, নারী শিক্ষার বিষয় কখনোই ধর্মীয় বিষয় নয়। তালেবান সরকার নারীদের স্কুলে যাওয়ার বিষয়ে অচিরেই অনুমতি দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে কাবুলে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ করেছে তালেবান। মঙ্গলবার ডেপুটি মন্ত্রীদের নাম ঘোষণা করেন মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তবে মন্ত্রিসভায় এখনও যোগ হয়নি কোনো নারী সদস্য। আবারও কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন জাস্টিন ট্রুডো। 95% ভোট গণনায় 158টি আসনে এগিয়ে রয়েছে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি, যেখানে এককভাবে সরকার গঠনে যে কোনো দলকে জয় পেতে হবে কমপক্ষে 170টি আসন। যদিও সোমবার অনুষ্ঠিত 44তম সাধারণ নির্বাচনে পাওয়া গেছে তুমুল লড়াইয়ের খবর। অন্যদিকে বিরোধী নেতা এরিন ওটুলের রক্ষণশীল দল এগিয়ে রয়েছে 122টি আসনে। মঙ্গলবার মন্ট্রিয়ালে এক বক্তব্যে সমর্থক সহ বিরোধী দলীয় নেতা ও নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ট্রুডো। এ সময় কানাডায় নতুন দিন সূচনা করার প্রতিশ্রুতিও দেন তিনি। এবার নিউজ 24 স্পোর্টস। আসন্ন বিসিবি নির্বাচনে জিতলেও প্রেসিডেন্ট হতে চান না নাজমুল হাসান পাপন, তাই এবার দেননি কোনো প্যানেলও। বিসিবির 12তম বোর্ড সভা শেষে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবির দুবারের সভাপতি। পাশাপাশি আগামীতে এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং যৌথভাবে টি-20 ও ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের জন্য আইসিসির কাছে প্রস্তাব পাঠানোর কথা জানিয়েছেন নাজমুল হাসান পাপন। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। একে তো কদিন বাদে টি-20 বিশ্বকাপ, তার উপর বিসিবি নির্বাচন। বোর্ড সভাকে ঘিরে তাই মঙ্গলবার ব্যস্ত গোটা বিসিবি। সবার জিজ্ঞাসা একটাই, নির্বাচনে থাকছে কয়টি প্যানেল? তবে সভা শেষে বিসিবি সভাপতি সাফ জানিয়ে দিলেন, কোনো প্যানেল নয়, নির্বাচনে থাকছে সবার সমান সুযোগ। আমার কোনো প্যানেল নাই, এবার কোনো প্যানেল নাই। যে খুশি দাঁড়াতে পারে, ইলেকশন হবে, যে জিতে আসবে আসবে। ওখানটায় যদি আমি জিতে আসি, প্রথম কথা হচ্ছে আমি যদি জিতে আসি, আই উইল কাম অ্যাজ এ ডাইরেক্টর, এবং তখন আমার ফার্স্ট অ্যাপিলটাই থাকবে যদি আমাকে কেউ তখন বলে যে আমি প্রেসিডেন্ট হতে চাই না এখন, বাট আই এম দেয়ার টু সাপোর্ট। তারপর কি হবে এটা জানি না, এটা পরের উপর নির্ভর করবে। নাজমুল হাসান পাপন সভাপতি না হলে তাহলে কাকে দেখা যাবে বোর্ডের শীর্ষ পর্যায়ে? এমন প্রশ্ন করা হলে বোর্ড সভাপতি জানান, সেই আগ্রহ নাকি নেই কারোই। এই জায়গাটায় আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এই পদটা নিতে চাবে না। আমি চাই আমার বোর্ডে যারাই আসুক, দে শুড চ্যালেঞ্জ, আমি প্রেসিডেন্ট হতে চাই, অন্তত বলুক। এখন তো কেউ বলেও না, দিস ইজ নট এ গুড সাইন। এদিকে সামনেই আছে আইসিসির ব্যস্ত সূচি। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি, 2024 টি-20 বিশ্বকাপ আর 2027 ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হতে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ডাইরেক্টলি ইন্ডিভিজুয়ালি আমরা পার্টিসিপেট করেছি। আমরা চেয়েছি যে আমরা ওটাতে পার্টিসিপেট বাংলাদেশে করা হোক, কারণ ওটাতে যে কয়টা স্টেডিয়াম দরকার সেটা আমাদের আছে।
T20টা আমরা শ্রীলঙ্কার সাথে করেছি কম্বাইন, কারণ ওই যে পরিমাণ স্টেডিয়াম দরকার ওটা আমাদের নেই, দুইটা দেশ মিলে করা যায়। ওডিআইটা আমরা 3টা দেশ করেছি, এখানে বাংলাদেশ, শ্রীলঙ্কা এন্ড পাকিস্তান। পার্থবণিক, নিউজ 24, ঢাকা। পেশাদার লিগে টানা দ্বিতীয় শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করেছে কিংসের ফুটবলার ও কোচিং স্টাফরা। কোভিড বাস্তবতায় সীমিত পরিসরের আয়োজনে ছিল রাজধানীর একটি 5 তারকা হোটেলে নৈশ ভোজের আয়োজন। মৌসুম শেষ হওয়ায় ফুটবলাররা যাচ্ছেন ছুটিতে, আর জাতীয় দলের ফুটবলাররা যোগ দেবেন ক্যাম্পে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। একটি ট্রফি জয়ের আনন্দের হয় না কোনো শিরোনাম। ফুটবলে অর্থের ঝনঝনানি বা যশ খ্যাতির কাছে এই একটি ট্রফি জেতার আনন্দের পরিমাপ করা যায় না অর্থ দিয়ে। বসুন্ধরা কিংস বাংলার ফুটবলে এসেছে রাজত্ব করতে, তার বড় প্রমাণ পেশাদার লিগের ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের রেকর্ড। লিগ শেষ হয়েছে মৌসুম। জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলাররা বাদে বাকিরা যাবেন ছুটিতে, দেশে ফিরবেন বিদেশি রিক্রুটরা। তার আগে রাজধানীর একটি 5 তারকা হোটেলে দলের নৈশভোজের আয়োজন। দিন শেষে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেছেন সবাই মিলে। For the first time I am play in Bangladesh. এখানে আমি প্রথমবার এসেছি, আর প্রথম খেলতে এসে শিরোপা জেতাটা বাড়তি আনন্দের। সব মিলিয়ে দল হিসেবে খেলতে পারার কারণেই এমন সাফল্য এসেছে। বাংলাদেশ আমার জন্য নতুন অভিজ্ঞতা, অসাধারণ সময় কাটিয়েছি এখানে। দিন শেষে ট্রফি জয় আমার জন্য বাড়তি পাওয়া। ওভারঅল আমি মনে করি যে আমরা একটা টিম ওয়ার্ক আমাদের মাঝে ছিল অনেক ভালো। আর আমার কাছে মনে হয় আমরা আমাদের কোচিং স্টাফ বলেন, ম্যানেজমেন্ট বলেন, আমাদের মাঠে যারা কাজ করে তারা, প্লাস আমাদের কিচেনে যারা কাজ করে, সবাই মিলিতভাবে আমার মনে হয় একটা টিম ওয়ার্ক। তো আমরা সেইখানে আমার মনে হয় আমাদের সাকসেসটা আসছে। টানা সাফল্যে খুশি কোচ অস্কার ব্রুজন, দলের সবাইকে দিলেন সাফল্যের কৃতিত্ব। I'm very happy because if you go to the numbers at everything, maximum score, individual records, clean sheets, number of goals scored, numbers of goals conceded, I think that the numbers under register during the season, as I told you, were regular, consistent, and that I think is something that we should praise because the players were strong for 13 months. They might be enjoying the titles as well. Okay, thank you very much. Thank you. জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলার ছাড়া বাকিরা যাবেন ছুটিতে। করোনার কারণে ট্রফি জয়ের উদযাপনটা খুব বড় পরিসরে করেনি বসুন্ধরা কিংস। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। করোনা টিকার সুষম বন্টন হয়নি, জাতিসংঘের উদ্বোধনী ভাষণে অভিযোগ মহাসচিবের। যোগ দিলেন শেখ হাসিনা, একাধিক দ্বিপক্ষীয় বৈঠক। 5% নিচে করোনা শনাক্ত, 26 প্রাণহানি। বিমানবন্দরে পিসিআর ল্যাবেই হবে পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু 17 অক্টোবর। এবার দলের নির্বাহী কমিটির সঙ্গে বিএনপি হাইকমান্ডের বৈঠক। আন্দোলন জোরদারের প্রত্যয়, বিএনপি আস্থা হারিয়েছে বলছে আওয়ামী লীগ। ধানমন্ডি থানার মামলায় ইভ্যালের সিইও রাসেল একদিনের রিমান্ডে, স্ত্রী শামীমা কারাগারে। আরও 2 মামলায় জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর। রাজপথে লক্কর ঝক্কর বাসের দাপট, দায়সারা অভিযান। ধর্মঘটের ট্রাক কভার্ড ভ্যান শ্রমিকরা, 7 ঘন্টা পর টঙ্গীতে রেল চলাচল স্বাভাবিক। আফগান ছাত্রীদের স্কুল নিষিদ্ধ ইসলামিক নয় বলছে পাকিস্তান। তৃতীয়বার কানাডায় প্রধানমন্ত্রী হচ্ছেন ট্রুডো, ভোটে এগিয়ে। এবং বিসিবি নির্বাচনে জিতলেও প্রেসিডেন্ট হতে চান না নাজমুল হাসান পাপন, থাকছে না কোনো প্যানেলও। শিরোপা জয়ের আনন্দ উদযাপন বসুন্ধরা কিংসে। নিউজ 24 সংবাদে পর্যন্ত। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।